যারা তিল তিল করে পুরো জমিনটা তৈরি করেছেন, কখনো সামনে দাঁড়িয়ে, কখনো নেপথ্যে, কখনো পেছনে সেরে যারা গুরুত্বপূর্ণ কুশীলবের ভূমিকা পালন করেছেন, সিরাজুল আলম খান তার মধ্যে অগ্রগামী। ফলে আমরা আজকে তার প্রতি আমরা এই দেশ এবং জনগণের পক্ষ থেকে তার যে অসাধারণ বিপ্লবী জীবন, তার যে সংগ্রামী জীবন, আমি তার প্রতি আমাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান আরেকবার আমি জ্ঞাপন করছি। এই আওয়ামী লীগের কাছে মুক্তিযুদ্ধের যে তালিকা, তার ভিতরে ৫৫,০০০ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা যারা অধিকাংশ ভাতা পাচ্ছেন, তাদের জন্ম হয়েছে ১৯৭১ সালের পরে। তো বুঝতেই পারেন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা কারা, তারা ভাতা প্রাপ্ত মুক্তিযোদ্ধা। এখন আগের সরকারের ক্যাবিনেটের মন্ত্রী ছিল, এখনো মন্ত্রী আছে, সে এই পরিমাণ জালিয়াতি করেছে, তার বয়স যখন ৭ বছর তখন সে নাকি মুক্তিযোদ্ধা। সেই জালিয়াত এখনো পর্যন্ত মন্ত্রী পরিষদে আছে, সেই জালিয়াত পার্লামেন্ট মেম্বার হিসাবে আছে। এগুলো নিয়ে নাগরিকদের কোথাও কোনো আলাপ আলোচনা নাই। মুক্তিযুদ্ধকে কতখানি বাজারজাত করেছে, মুক্তিযুদ্ধের চেতনাকে তারা কিভাবে তারা এর সম্মান, এর মর্যাদাকে ভুলুণ্ঠিত করেছে, প্রতিদিন প্রতি মুহূর্তে আওয়ামী লীগ এটা আমাদের কাছে জানিয়ে দিচ্ছে। বঙ্গবন্ধুর যে নামটা জানেন, তোফায়েল আহমেদ হয়তো তিনি জনসভার মধ্যে ঘোষণা করেছেন, সিরাজ ভাই তার চিন্তা এবং তিনি এদেশের তখন মুক্তিকামী জনগণের পক্ষ থেকে, ছাত্র সমাজের পক্ষ থেকে তার এই চিন্তাটা তিনি ব্যক্ত করলেন এবং এরপরে তোফায়েল আহমেদ সেটাকে ঘোষণা করলেন। আওয়ামী লীগ এতটা এরা নাদান, অকৃতজ্ঞ, এই সামান্যতম শ্রদ্ধা মর্যাদা পর্যন্ত তারা দিতে জানে না। এখন তারা বঙ্গবন্ধুকে তারা এখন পূজা করে। রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, গান মনে, তোমার পূজার ছলে তোমায় খুলে থাকে, তোমার পূজার ছলে তোমায় খুলে থাকে। প্রতিদিন বঙ্গবন্ধুর পূজা করছেন, নৈবেদ্য দিচ্ছেন, কিন্তু বঙ্গবন্ধুর নাম, তার উপাধি, বিশেষ করে ৭১ পর্যন্ত তার এই সংগ্রামী জীবনে, যিনি একসময় গণতন্ত্রের জন্য, বিশ্বের জন্য, নির্বাচনের জন্য, মানুষের অধিকার মুক্তির জন্য, ৭১ সালে মুক্তিযুদ্ধে আমাদের প্রধান চরিত্র তো শেখ মুজিবুর রহমান, কোনো সন্দেহ নেই। একই সাথে এখানকার সেক্টর কমান্ডাররা, এখানকার বীর মুক্তিযোদ্ধা, এখানে এই মঞ্চে কয়েকজন বীর মুক্তিযোদ্ধা যারা এখানে বসে আছেন, আমি মুক্তিযুদ্ধের সার্টিফিকেট ৭৩-৭৪ সালে, সেটা অন্য গল্প, তো সেই সার্টিফিকেট আমরা ছিঁড়ে ফেলেছিলাম জেনারেল উসমানী স্বাক্ষর করা ৭৪, আমি তখন বিএল কলেজে পড়ি। তো আওয়ামী লীগ এদেরকে পর্যন্ত সম্মান জানাতে পারেনি। গতকালকে আমি আরো একবার প্রেস ক্লাবে বলেছি, আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধের ইতিহাস, তার যে বয়ান, এখন যারা এটা বলে তার মধ্যে ১০০ জনের মধ্যে ৯০ জন তারা মুক্তিযুদ্ধ কি বলে তারা জানেই না। তারা কোন রকমের ঘটনাক্রমে হতে পারে অনেকে গেছেন ওখানে থিয়েটার রোডে হাজিরা দিয়ে, এরপর তার ভালো তারা ঘুরে বেরিয়েছে, এরপরে ১৬ ডিসেম্বরের পরে ওনারা এখানে প্রবেশ করলেন, এরপরে হয়ে গেলেন বীর মুক্তিযোদ্ধা। আর যারা জীবন বাজি রেখে সিরাজুল আলম খান এবং তার সহকর্মীরা, এর বাইরে বামপন্থী ঘরানার বিভিন্ন অংশ যারা এখানে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, জীবন বাজি রেখেছেন, ভারত থেকে এসে এমনকি আমাদের এখানে দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মুক্তাঞ্চল তৈরি করে যারা কাজ করেছেন, আওয়ামী লীগের ইতিহাসের মধ্যে এগুলো নেই। সিরাজ ভাইয়ের গুরুত্বপূর্ণ যে কথাটা আমি উল্লেখ করতে চাই, ছাত্রলীগের মধ্যে যে দুই ধারা, আওয়ামী লীগের মধ্যে যে দুই ধারা, সেই এই ধারার যে সংগ্রামী ধারা, অধিকারের ধারা, লড়াকু যে ধারা, র্যাডিক্যাল যে ধারা, এক ধরনের বিপ্লবী চিন্তার যে ধারা, ছাত্রলীগ আওয়ামী লীগের মধ্যে সেই ধারার উজ্জ্বলতম প্রতিনিধি ছিলেন সিরাজুল আলম খান। ফলে সেই কারণের জন্য তার প্রতি বারবার দেশ এবং জনগণ তাকে শ্রদ্ধা করবে, তাকে তারা কৃতজ্ঞতা আর সেখানে আমরা প্রকাশ করব।
আমার সাথে দাদার পরিচয় 83-84 এই সময়কালে। ওনার কাজিন কবি লেখক ফরাদ মাজাহার আমার বন্ধুস্থানীয়, তার সাথে আমার অম্লবধূরের সম্পর্ক। তো তিনি নিয়ে গিয়েছিলেন আমার রামপুরের বাসায় দুবার করে, এই জুন জুলাই মাসে 1-1.5 মাসের মধ্যে তিনি দুবার গেছেন। দীর্ঘ আলাপ আলোচনা। তার এই যে কি বলে, এই যে এখন যেটা জনকণ্ঠ বিল্ডিং এর পাশে, সেখানে দাদা, হ্যাঁ মগবাজারে দাদা, সেখানে দাদা ছিলেন। ওনার রুশ বিপ্লবের উপরে লেখা ট্রটস্কির রেভলিউশন বিট্রেড বিখ্যাত বই, আর ফ্রান্সকে নিয়ে লিওন ট্রটস্কির দুটো বই দাদার সঙ্গে প্রথম সাক্ষাতে সে বাসায় তিনি আমাকে দিয়েছিলেন। আমি গতকালও বলেছি, জাসদ ঘরানার বাইরে যারা তার স্নেহ ভালোবাসা পেয়েছেন এবং তার মধ্যে সম্পর্ক, আমি একজন। আর শেষ দিকে নানা কারণে সময় নিয়ে কথাবার্তা বলার বিষয় ছিল, সেটা নানা কারণে সেটা হয়ে ওঠেনি, কিন্তু তার প্রতি আমাদের শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসার কোনো ঘাটতি কখনো ছিল না এবং এখন পর্যন্ত নেই। আমি যেটা বলেছি যে পরবর্তীকালে এসে, হ্যাঁ, সিরাজ ভাই আওয়ামী লীগকে দিয়ে দেখেছিলেন যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে একটা দেশ হলো, মানুষের আকাঙ্ক্ষা তৈরি করলো, সেটাকে গড়ে তোলা যায় কিনা। তিনি এখানে উল্লেখ করলেন 14 দফার ভিত্তিতে একটা জাতীয় বিপ্লবী সরকার গঠন করা যায় কিনা। আওয়ামী লীগ সে পথে হাঁটেনি, আপনারা জানেন। পুরোটাকে দলবাজি, একেবারে দখলদারিত্ব। আওয়ামী লীগের দখলদারিত্বের শুরু ওই সময় থেকে, এবং তখন থেকে তারপরে জাসদ গড়ে তোলার যে চিন্তা, সামাজিক বিপ্লবের মধ্য দিয়ে আমরা বৈজ্ঞানিক সমাজতন্ত্র কায়েম করতে চাই, এই যে প্রধান স্লোগান। এবং বাংলাদেশের সমাজতন্ত্রকে, যেখানে কমিউনিস্ট পার্টির ইতিহাস 100 বছরের উপরে, কিন্তু বাংলাদেশে এই জনপদে সমাজতন্ত্র শব্দটাকে যারা সবচেয়ে জনপ্রিয় করেছেন, তার মধ্যে নিশ্চয়ই জাসদকে আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেখানে ভূমিকা। ঘরে ঘরে সমাজতন্ত্র শব্দটাকে নিয়ে যাওয়া, জনপ্রিয় সেখানে করে তোলা। আওয়ামী লীগ তারপরে তিনি জানেন যে জাসদ গড়ে উঠল, এবং আওয়ামী লীগের প্রথম পরাজয় 72 সালে। এর পরবর্তীকালে 74 সালে যখন আওয়ামী লীগ যখন তারা বাকশাল গঠন করল, 4টা পত্রিকা বাদে সকল রাজনৈতিক দলকে বিলুপ্ত করে, তখন সিপিবি আর এই ন্যাপকে নিয়ে আওয়ামী লীগ বাকশাল যখন তারা গঠন করল, আওয়ামী লীগের এরপরে 14 সালে একবারে এই শতাব্দীতে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু, 18 সালে আরেক ধরনের মৃত্যু, এবং এবার 24 সালে দামি নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ দল হিসাবে তার রাজনৈতিক মৃত্যুকে আরেকবার আওয়ামী লীগ নিশ্চিত করল যে আওয়ামী লীগ এখন আর আদর্শ ভিত্তিক কোন একটা সংগতিপূর্ণ রাজনীতির লাইনের ভিত্তিতে আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়। যে আওয়ামী লীগ একসময় গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্তদের দল ছিল, ছাত্র তরুণরা একসময় যার স্বপ্ন দেখেছিল, সে আওয়ামী লীগ এখন দুর্বৃত্ত, মাফিয়া, লুটেরা, বদমাশ, চোরা কারবারি, এদের বাস্তবে এখন একটা বড় এক ধরনের রাজনৈতিক এক ধরনের প্রতিষ্ঠান আওয়ামী লীগ। সিরাজ ভাইয়ের আরেকটা কথা আমি বলতে চাই। আপনারা, আমি ছোটকালে একটা শব্দ আমার টিচার বলেছিলেন, গুড টিচার, বেস্ট টিচার, গ্রেট টিচার। গুড টিচারকে ক্লাসে নিয়মিত আসে, ক্লাস টেস্ট নেয়, তিনি কোনোদিন দেরি করেন না, এবং তিনি প্রতিটা ছাত্রের ব্যাপারে তার মনোযোগ থাকে। নিশ্চয়ই তাকে আমরা গুড টিচার হিসেবে তাকে আমরা আখ্যায়িত করব, ঠিক কিনা? বেস্ট টিচারকে, যিনি ক্লাসের বাইরেও ছাত্রের পরিবারের খোঁজ খবরটা নেন, ছাত্ররা যে আসলো পরিবারের ব্যাকগ্রাউন্ডটা কি, খেতে পারছে কিনা, অবস্থাটা কি, তার পুরো জায়গাটা কি, সে পরীক্ষায় কেমন করছে, স্কোরটা কেমন করছে, এবং তার ব্যাপারে ইন্ডিভিজুয়ালি তার ব্যাপারে যে তদারকি করা, তাকে একটা যত্ন মনোযোগ দিয়ে তাকে গড়ে তোলা, তাকে নিশ্চয়ই আমরা বেস্ট টিচার করি। আর গ্রেট টিচারকে, মহান শিক্ষককে, যে ছাত্রের মধ্যে একটা স্বপ্ন জাগিয়ে তোলে, যে ছাত্রের মধ্যে নতুন দিনে বড় হওয়ার একটা আকাঙ্ক্ষা যে জাগিয়ে তোলে, যে তাকে শেখায় যে তুমি হচ্ছে আগামী দিনের কান্ডারি,
তুমি আগামী দিনের সংগঠক, তুমি নেতা, আগামী দিনে তুমি হচ্ছে কারিগর। অর্থাৎ যে স্বপ্নের বীজ তার ভিতরে যে পড়ে, যে তার মধ্যে স্বপ্নটা, নিজের স্বপ্নটাকে ছাত্রের মধ্য দিয়ে যে জাগিয়ে তোলে। এবং সিরাজ ভাই, ওনার সবচেয়ে বড় অবদান, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে লক্ষ লক্ষ ছাত্র তরুণরা যারা ভিয়েতনাম যুদ্ধে তারা উদ্বুদ্ধ হয়েছেন। খেয়াল করেন, ভিয়েতনামে যখন মার্কিন বিরোধী যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধে যে ছাত্র তরুণরা উদ্বুদ্ধ হয়েছেন, আমাদের মুক্তিযুদ্ধ এটা পরোক্ষভাবে বিরাট কাজ করেছিল। শ্রীলঙ্কাতে জনমুক্তি পেরামুনা জেভিপি নেতৃত্বে ৭১ সালে যখন একটা যুব বিদ্রোহ করছে, সেই যুব বিদ্রোহের সামনে হচ্ছে ছাত্র তরুণেরা। সিরাজ ভাই এগুলো দিয়ে উদ্বুদ্ধ হয়েছিলেন, অনুপ্রাণিত হয়েছিলেন। সারা দুনিয়াব্যাপী সাম্রাজ্যবাদ বিরোধী যে লড়াই, পুঁজিবাদ বিরোধী যে লড়াই, মার্কিন দখলদারিত্বের বিরুদ্ধে যে লড়াই, এগুলো সিরাজ ভাই তার সহকর্মীরা এগুলো তার উদ্বুদ্ধ অনুপ্রাণিত হয়েছিলেন। তিনি নিজেকে আওয়ামী লীগ ছাত্রলীগের মধ্যে আসলো, তিনি সেই খোলসটা ছাড়িয়েছে। সাপ নাকি খোলস না বদলালে সাপ নাকি বেশি দিন বাঁচে না। সিরাজ ভাই তিনি তার খোলসটা পরিবর্তন করে ছাত্র তরুণদের তাদের অধিকার, মুক্তি, স্বাধীনতা, এদেরকে বিপ্লবী চিন্তা উদ্বুদ্ধ করবার জন্য তিনি নিজেই তেমন তার খোলস পরিবর্তন করেছেন। পুরো একটা প্রজন্মের লক্ষ লক্ষ ছাত্র তরুণের তাদের মধ্যে খোলস পরিবর্তন করে তাদেরকে একটা বিপ্লবী পরিবর্তনে, যেটা জাসদ ছাত্রলীগ, জাসদ গঠনের মধ্য দিয়ে এখানকার বিপ্লবী লড়াইয়ে তিনি তাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন। সিরাজ ভাই সে অর্থে আমার একজন গ্রেট লিডার, একজন মহান শিক্ষক। তিনি গোটা প্রজন্মকে তিনি একটা উদ্বুদ্ধ করেছিলেন। তাকে খুব বেশি বক্তৃতা করতে সবাই, আমরা যেভাবে পাবলিক মিটিং এ বক্তৃতা করি, তিনি এভাবে অধিকাংশকে তিনি বক্তৃতা করেননি। এবং তিনি বেশিরভাগ ক্ষেত্রে তিনি প্রায় অন্তরালে, এবং তিনি তার মতন করে তিনি সেখানে কাজ করেছেন। ওখানে তিনি তারপরে কুশীলবের ঠিকানা থেকে তিনি দেশের সকল মানুষের পরিবারের জন্য চিন্তা করেছেন বলে হয়তো নিজের ব্যক্তিগত পরিবার গঠনের কথাটা কখনো ভাবেননি। ফলে এই মানুষজন, তিনি একজন পেশাদার বিপ্লবী। বিপ্লব করা ছাড়া সমস্ত বিপ্লবী আন্দোলন সফল হয় না। দুনিয়ার অনেক দেশে ৭৪-৭৫ সালে জাসদ যে বিপ্লবী তৎপরতা উদ্যোগ নিয়েছিলেন, নানা কারণে সেটা সফল হয়নি। আরেকটা আলোচনা, সেটা ব্যর্থ হতে পারে, কিন্তু তারা যে বিপ্লবী প্রেরণা, যে বিপ্লবী জাগরণ, যে বিপ্লবী জন্য জীবন দেওয়ার যে ব্রত নিয়েছিলেন, সেই স্বপ্ন আকাঙ্ক্ষা নিশ্চয়ই মিথ্যে হয়ে যায়। সুতরাং সেখানে সিরাজের অত্যন্ত প্রাসঙ্গিকতা। কালকে আমি বলেছি প্রেস ক্লাবে, বৈজ্ঞানিক সমাজতন্ত্র থেকে পরবর্তীকালে তারা নতুন প্রেক্ষিতে, নতুন বাস্তবতায় বাংলাদেশের সমাজের ক্ষেত্রে, যেটা এখানে শহীদুদ্দিন মাহমুদ স্বপন ব্যাখ্যা করলেন, আপনাদের বক্তব্যের মধ্য দিয়ে আছে। এর পরবর্তীকালে তিনি পুরো রাষ্ট্রটা কিভাবে গণতান্ত্রিক হবে, কিভাবে জবাবদিহিমূলক করা যাবে, শুধু রাজনৈতিক দলের কর্তৃত্বে না থেকে সত্যি সত্যি শ্রেণী পেশার মানুষ কিভাবে রাষ্ট্রের অংশীদারি হবে, তাদের সিদ্ধান্ত গ্রহণে কার্যকারিতা কিভাবে শ্রেণী পেশার মানুষ তার গণতন্ত্রটাকে নিশ্চিত করবে, যে গণতন্ত্র হাসিনার মতন ব্যক্তিগত ফ্যাসিবাদের জন্ম দেবে না। মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের বিরুদ্ধে আপনি ইমপিচমেন্টের আপনি মামলা করতে পারেন, তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারেন। ভারতেও সেই সুযোগ আছে, সে নানাভাবে। কিন্তু বাংলাদেশে আপনি এমন একটা সংবিধান তৈরি করেছেন, এবং গণতন্ত্রের মূল কথা কি, আমি আমার জনপ্রতিনিধিকে আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানোর ক্ষমতা রাখি। যদি তুমি আমার ভোটে নির্বাচিত হও, তাহলে আমার কাছে তুমি জবাবদিহি করতে তুমি বাধ্য। এবং যেটা প্যারিস কমিউন থেকে যেটা চালু হয়েছিল, রিকল সিস্টেম, জনপ্রতিনিধি যদি আমাকে সঠিকভাবে প্রতিনিধিত্ব করতে না পারে, ভোটাররা চাইলে তারা তাকে কল ব্যাক করাতে পারে, তারা তার সদস্য পদ, তার প্রতিনিধিত্ব তারা প্রত্যাহার করতে পারে। এটাই হলো গণতন্ত্রের একটা অন্তর্বস্তু, তার একটা মর্মকথার জায়গাটা এখানে। আপনি কি এখানে কোন সরকারি দল, কোন মন্ত্রী এমপিকে কোন প্রশ্ন করবার কোন সুযোগ আছে? এখানে জমিদারি, দখলদারিত্ব এখানে। সেই জায়গাটা সিরাজ ভাইয়ের কথা প্রাসঙ্গিকতা, যে আমি কথা শেষ করব, ইতিমধ্যে অনেক বেলা হয়েছে, আপনারা অনেকে ক্ষুধার্ত, আমরা কিছু খেয়েছি এখানে বসে, আপনারা সম্ভবত এখন অনেকে কিছু খাননি। তো সেই জায়গা থেকে আমরা এই জায়গাটা হচ্ছে নতুন একটা প্রেক্ষিতে, আর এই রাজনীতিটা কিভাবে করা যাবে
এখন সংকটটা কি? সংকটটা আরো প্রাথমিক পর্যায়ে। সাধারণ যে ভোটের অধিকার সেটা পর্যন্ত আপনার নাই। নাগরিক হিসাবে আপনি আপনাদের ভোটের অধিকার না থাকলে যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা? সাধারণ মানুষ, শ্রমজীবী, শ্রমিক, মেহনতি মানুষ, সাধারণ স্বল্প আয়ের মানুষ। সে ছিল একদিনের রাজা, সে অধিকার পর্যন্ত এখন নাই। হাসিনা কার্যত বাংলাদেশে ভোট ব্যবস্থাকে এটাকে পুরোপুরি সে বাতিল করে দিয়েছে। ভোটের মধ্য দিয়ে নিয়মতান্ত্রিক ভাবে সরকার পরিবর্তনের সুযোগও বাংলাদেশে আর নাই। যখন আপনি নিয়ম করলেন 5 বছর পর পর ভোট হবে, তারপরে কিন্তু যেখানে আপনি ভোটের আয়োজন করেন কিন্তু মাগার আপনাকে পরিবর্তন করবার কোনো সুযোগটা নাই। এর নাকি নির্বাচন, এর নাম কি ভোট? এবং ভারতের মানুষ বাস্তবে শুধু মোদীর বিরুদ্ধে ভোট দেয়নি, পুরো নির্বাচন কমিশন থেকে শুরু করে গোটা একটা রাষ্ট্রীয় স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যেটুকু সুযোগ পেয়েছে, এই সুযোগ দিয়েও ভারতের মানুষ এবার খানিকটা রায় দিয়েছে। তারা নরেন্দ্র মোদী একদলীয় শাসনকে তারা প্রত্যাখ্যান করেছে, বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে, রাম রাজত্ব তৈরি করবার তার যে প্রকল্প, মানুষ তার বিরুদ্ধে মানুষ অবস্থান নিয়েছে। হাসিনা তিনি আজকে সন্ধ্যাবেলা নরেন্দ্র মোদী শপথ নেবেন। আমি জানি না গতকালকে তাকে সংবর্ধনা জানানোর জন্য নরেন্দ্র মোদী দূরের কথা পূর্ণাঙ্গ মন্ত্রীও আসে নাই। শুনেছি একজন সচিব নাকি তাকে নাকি এয়ারপোর্টে তাকে নাকি রিসিভ করেছে। এটা হাসিনার শুধু মর্যাদাপূর্ণ হয় নাই, তার মানে বাংলাদেশকেও কিভাবে ভারত দেখে তারা একটা ক্লায়েন্ট রাষ্ট্র হিসাবে রাখতে, যে কিভাবে একটা জবরদস্তি সরকার, ভোটবিহীন সরকার পুরো একটা দেশ জনগোষ্ঠীকে কিভাবে অপমানের দিকে নিয়ে যায়, প্রতিদিন সে ঘটনা আমরা দেখছি। কথাটা শেষ করতে চাই, আপনারা যারা তরুণরা, মহিউদ্দিন ভাই একেবারেই সময় মানে অনেকগুলো কথা বলার অত কথা যাচ্ছে না। মহিউদ্দিন ভাই প্রতিনায়ক নাম করে একটা উনি বিখ্যাত বই লিখেছেন। সেখানে তিনি একসময় ছাত্রলীগ করেছেন, গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, অর্থনীতির ছাত্র। আমরা একই বিভাগে ছিলাম, মহিউদ্দিন আমার সিনিয়র। এই বইটা যদি আপনারা পড়েন, নিশ্চয়ই আমি চাইবো যে বইটা আপনারা পড়বেন। সিরাজ ভাইয়ের নিজের লেখা আছে, সিরাজ ভাই সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ লেখা আছে। কিছু কিছু অতিরঞ্জন কোনো ক্ষেত্রে আছে, তথ্য নিয়ে কোনো প্রশ্ন আছে। সময়কাল ইতিহাস লেখাটা সবসময় কঠিন, নৈর্ব্যক্তিকভাবে সবসময় ইতিহাস লেখা যায় না, আমাদের আবেগ অনুরাগ সবসময় এখানে কাজ করে। কিন্তু তারপরেও সিরাজ ভাই সম্পর্কে নতুন করে পাঠ পঠন উপলব্ধিটা আমাদের দেশ তার গণতান্ত্রিক অভিযাত্রার জন্য, ভবিষ্যতের জন্য। এখানে সত্যি সত্যি আমরা ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকারের যে লড়াই, এবং তার পাশে আমরা এখানে সাম্যভিত্তিক, জবাবদিহিমূলক, মানবিক রাষ্ট্র সরকার কিভাবে জাগিয়ে তুলতে পারবো, সে কারণের জন্য সিরাজ ভাই অনেক দশক ধরে তিনি জীবন্ত থাকবেন, প্রাসঙ্গিক থাকবেন, এবং তার পঠন অত্যন্ত জরুরি হবে। শেষ কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, আমি সাম্প্রতিককালে এত তরুণদের সামনে গত কমাস বক্তৃতা করিনি, যাদের বয়স 18 থেকে 25-30-এর মধ্যে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যুব বাঙালিকে, আপনারা অসাধারণ একটা আয়োজন করেছেন। সময় থাকলে হয়তো আমরা আরো কথা বলতে পারতাম, কিন্তু আমি যে দায়িত্বটা আপনাদেরকে দিতে চাই, তরুণকে, যুবকে, যে অন্যায়ের বিরুদ্ধে যে দ্রোহ করতে পারে, যে সাদাকে সাদা বলতে পারে, কালোকে কালো বলতে পারে, যে কোনো স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যে বুক চিতিয়ে সামনে দাঁড়াতে পারে, আপনারা কি সেই তরুণের খাতা কি নাম লেখাতে চান? সুতরাং সেই তরুণ বাংলাদেশকে যে জাহান্নামের দিকে তারা যে নিয়ে গেছে, সুতরাং এই বাংলাদেশকে আপনারাই ভরসা, ছাত্র, তরুণ, যুবক, আপনারা যারা। সুতরাং এই স্বেচ্ছাচারিতার কাছে, এই জবরদখলের কাছে কখনো কখনো সাহস নাকি বিজয়ের অর্থে। সুতরাং এই জাতি, জনগোষ্ঠী সিরাজ ভাই এটাই শিখবেন, কি করে দ্রোহ করতে হয়, কিভাবে জেগে উঠতে হয়, নিজের আগুনটা হাজার লক্ষ মানুষের মধ্যে কিভাবে জাগিয়ে তুলতে হয়। চলেন যুব বাঙালি, সে ব্যাপারে যদি আপনারা ভূমিকা পালন করতে পারেন, নিশ্চয়ই সেই লড়াইটা আমরা একসাথে লড়বো। আগামী দিনে আমরা বহুদূর যাব, বাংলাদেশকে রক্ষা করবো, জনগণকে রক্ষা করবো, এবং বাংলাদেশ সাম্যভিত্তিক একটা জবাবদিহিমূলক একটা শ্রেণী পেশার যেখানে কর্তৃত্ব থাকবে, নেতৃত্ব থাকবে, নিশ্চয়ই সেই সমাজের দিকে আমরা যেতে পারবো। এ কথা বলে আপনাদের সবাইকে ভালোবাসার শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সাকুরব ভাইকে। আপনাদেরকে আর অল্প কিছু সময়ের জন্য আমরা ধরে রাখবো। আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকেই, আমাদের প্রোগ্রাম কিছুটা দেরিতে শুরু হওয়ার কারণে আপনাদেরকে একটু বেশি সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে। এই মুহূর্তে আমাদের সর্বশেষ এবং
অন্যতম প্রধান আলোচক